রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ও রাষ্ট্রের নানাবিধ সঙ্গতি অসঙ্গতি নিয়ে আলোচনা অনুষ্ঠান নাগরিক সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকিব আনোয়ার। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য খাতের অসুস্থতা। করোনা মহামারীর যে বৈশ্বিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আহ, এই মহামারী মোকাবেলা করতে গিয়ে আমরা আমাদের স্বাস্থ্য খাত যে কতটা অসুস্থ তা খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছি। যদিও বিগত বছরগুলোতে বাজেটে স্বাস্থ্য খাতে অপ্রতুল বরাদ্দ এবং সেই বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রে অব্যবস্থাপনা, দুর্নীতি, চিকিৎসা সরঞ্জাম কেনার নামে হরিলুট, আসলে একরকম ডাকাতি বলা যায়, এগুলো আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি। বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা এগুলো নিয়ে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আসলে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এবং এরই মধ্যে করোনা মহামারীতে সেই অসুস্থ স্বাস্থ্য খাত একরকম ভেঙে পড়েছে আমরা বলতে পারি। আমরা দেখেছি আমাদের দেশে একটাও সরকারি অ্যাম্বুলেন্স নাই, আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট, ভেন্টিলেটর সাপোর্ট নেই, আইসিইউ বেডের সংকট। অ্যাকচুয়ালি সংকট বললেও ভুল হবে, আসলে নেই বললেই চলে। এর পাশাপাশি শুরু থেকে করোনা পরীক্ষার সংকট, টেস্ট করতে মানুষের সীমাহীন ভোগান্তি, এগুলো আমরা প্রতিনিয়তই সংবাদ মাধ্যমে দেখছি। তাছাড়া মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা, সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা শুরু থেকেই চলছে। আজকেও 4,000-এর বেশি শনাক্ত হয়েছে, মোট শনাক্ত 1,42,000-এর মতো। গত 24 ঘন্টায় 45 জন সহ মোট মৃত্যু 1,783 জন। এখন পর্যন্ত করোনা কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলছে। এই সব কিছু নিয়ে আজকে আলোচনায় আমাদের সাথে 3জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ডাক্তার ডক্টর শাফিউন নাহিন শিমুল। স্বাগত জানাচ্ছি আপনাদের 3জনকে। আমি প্রথমেই মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই। এখন পর্যন্ত স্বাস্থ্য খাত তথা করোনা মোকাবেলায় যে অব্যবস্থাপনা সামগ্রিকভাবে আমরা দেখেছি, সেখান থেকে কিভাবে উত্তরণ সম্ভব, এবং যদি দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সংক্রমণ ছড়িয়ে পড়ে, সেই পরিস্থিতি মোকাবেলায় আসলে আমরা কতটুকু সক্ষম? একটা মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার প্রশ্ন করেছে তুমি। এটার জবাব যে কিভাবে কে দিতে পারবে তা তো আমি বলতে পারবো না। পরিস্থিতিটাকে এত জটিল করে ফেলা হয়েছে। প্রথমেই সাকিব, আমি তোমাকে ধন্যবাদ দিই এই বিষয়টা নির্বাচন করার জন্য। তবে স্বাস্থ্য খাতের অসুস্থতা না বলে যদি এরকম করে বলো তো স্বাস্থ্য খাত আইসিইউতে, তাহলে একবারে পুরো আলোচনা শেষ হয়ে যেতে পারত। একেবারেই শুরু থেকে সরকার এই ব্যাপারে এত উদাসীন ছিল, এত নির্লিপ্ত ছিল এবং এত অজানা ছিল তাদের কাছে বিষয়গুলো, যে তারা এটাকে ছড়িয়ে যেতে সহায়তা করেছে। এগুলো নিয়ে অতীতে অনেক বেশি কথা হয়ে গেছে, অনেক অনেক কথা হয়ে গেছে, এই কারণে এগুলো বাড়াচ্ছি না। এরকম একটা স্টেজে এখন আমরা আসছি যখন এইটা পিকে যাচ্ছে। এটাও একটা মজার ব্যাপার। এখানকার যারা বিশেষজ্ঞ তারা কেউ এরকম করে বলেননি, অন্তত গতকাল পর্যন্ত আজকে কারো মন্তব্য আমি দেখিনি। তারা বলেছেন যে এটা পিকে পৌঁছেছে, এটাও এখনো বলা যাচ্ছে না কতদিনে পিকে পৌঁছাবে এবং পিকে পৌঁছাবার পরে এই গ্রাফটা কেমন হবে। এটা কি ইউ হবে, ডব্লিউ হবে, নাকি ফ্ল্যাট হয়ে যাবে এল এর মতো, তাও জানা যাচ্ছে না। তার মানে এই সংক্রমণের এই ধারা বা প্রবাহ কিভাবে কতদিন থাকবে সেটা বলা মুশকিল। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে কি, একেবারে শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছিল টেস্টের উপরে গুরুত্ব দিচ্ছিল, আমরা সেই জিনিসটাকে সবথেকে কম গুরুত্ব দিয়েছি। ফলে এই রোগের বিস্তার, তার গভীরতা, তার ছড়িয়ে পড়বার ব্যাপ্তি, এগুলো আমরা জানি না। এখনো যে সমস্ত ফিগার দেওয়া হচ্ছে, আইইডিসিআর প্রতিদিন একটা করে ব্রিফিং করে, এর উপরে সরকারি মহল থেকেও কেউ কেউ বলছেন এটা কতখানি নির্ভরযোগ্য এটাও আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের কাছে যদি তথ্যটাই ঠিক মতো না থাকে, তাহলে আমি এই সমস্যাটাকে অ্যাপ্রোচ করবো কিরকম করে। যেহেতু কোনো ভ্যাকসিন বেরোয়নি, তাহলে এখন পর্যন্ত আমাদের তো প্রিভেন্টিভই করতে হবে, এবং সেটা করবার জন্য যে কটা কথা এর মধ্যে বলা হয়েছে
তার মধ্যে ইন্ডিভিজুয়ালি ধরেন যে হাত ধোবে ভালো করে, মাস্ক পরবে, তারপরে শারীরিক দূরত্ব যেটা সেটা ঠিক মতো মেনটেন করতে হবে, এগুলো কথা ব্যক্তিগতভাবে করবে। সেটা করলেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে যে কাজগুলো করার, যেটা না করলে যেটাকে আমরা সামাজিক সংক্রমণ বলছি, সেটা ঠেকানো যাবে না। সেটা কিন্তু খুবই একটা দক্ষ প্রশাসন দরকার, যেটা নিবেদিত থাকবে, যার অঙ্গীকার থাকবে মানবতার প্রতি, এই রোগকে নির্মূল করা বা দূর করা, অন্তত বর্তমান সময়ে ঠিকই রাখার মতো একটা ব্যবস্থা করতে পারে। সেই ধরনের কাজ করা হয়নি এবং এখন পর্যন্ত সেটার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই মুহূর্তে কি করা উচিত? যেহেতু সংক্রমণ এখন পর্যন্ত পিকে গেছে বা পিকের কাছাকাছি, আমরা কনফিউশনে আছি, কিন্তু তার মানে মারাত্মক সংক্রমণ, সংক্রমণ ঠেকাতে হবে। এবং সংক্রমণ ঠেকাবার জন্য কি, যে কথাগুলো বলা হয়েছে সেইটা, তার সাথে সাথে হচ্ছে একেবারেই শারীরিক দূরত্ব ঠিক মতো বজায় রাখা। সামাজিক দূরত্ব শব্দটা নিয়ে অনেকে আপত্তি করেছেন, আমি মনে করি খুব জেনুইনলি করেছেন সেটা। এই দূরত্ব রক্ষা করবার জন্য আমাদের দেশে প্রথম থেকে যেটা বলা হচ্ছে, সারা পৃথিবীতে বলা হচ্ছে, এখনো পর্যন্ত লকডাউনের বিকল্প নাই। অনেকে বলেছেন যে এত ঘন একটা বসতির দেশে এবং এত দরিদ্রের দেশে এই লকডাউন কার্যকর হবে কিনা। এটা খুবই একটা জেনুইন প্রশ্ন ছিল, প্রথম থেকে এটা বিবেচনা করা দরকার ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা একেবারে 24 মণ সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে তখন পর্যন্ত আমাদের দেশে যে দিন আনে দিন খায় মানুষের সংখ্যা ছিল, সেটা হয়তো 4-5 কোটির মতো হবে। এখন অবশ্যই সেটা বেড়েছে, এখন অনেকেই বলছেন 6 কোটি বা তারও বেশি। এই মানুষগুলোকে অন্তত 1 মাস 2 মাসের খাবারের গ্যারান্টি দেওয়া, হয় খাবার পৌঁছে দেওয়া, ক্যাশ দেওয়া, যে কোনো ভাবেই হোক এই ব্যবস্থাটা করা উচিত ছিল। এবং তাতে আমরা লকডাউনটা পরিপূর্ণভাবে কার্যকর করতে পারতাম এবং তাতে সংক্রমণ কমতো। মজা হলো যে আমরা কিন্তু লকডাউন কখনো করিনি, সরকার এগুলো মানে একটা খেলার মতো করছে। আমরা সরকারি ছুটি দিয়েছি, ছুটিতে সব দল বেঁধে বাড়িতে গেছে ভাইরাস নিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাইরাস দিয়ে দিয়ে আবার দল বেঁধে ঢাকায় চলে আসছে। এবং এই যে পুরো যাতায়াতের সময় যে সমস্ত ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে কোনো ধরনের নিয়ম কানুন ইত্যাদি বালাই ছিল না। এখন এই জায়গায় যখন এসে গেছে এবং আমরা মনে করছি যে এখন পর্যন্ত ঠেকাতে হবে, সেই সময় একটা সমস্যা আমরা দেখেছিলাম যে বিশেষ করে দরিদ্র লোকজন লকডাউন মানতে চাইলে তারা বলেছে আমরা না খেয়ে মারা যাবো যদি ঘরে বসে থাকি, তার চেয়ে কাজ করি, খেয়েই মরে যাই। তাদেরকে এটা দেওয়া যাবে। আমি দেখেছি দুটো গবেষণা প্রতিষ্ঠান, তারা গবেষণা করে বলেছে যে এখন পর্যন্ত দিন আনে দিন খায় মানুষ যত আছে তাদেরকে সবাইকে যদি খাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মাসে 10 থেকে 15 হাজার কোটি টাকা লাগবে। টাকাটা দিয়ে দেন, দিয়ে বন্ধ করে দেন। ফার্স্ট স্টেপ করতেই হবে। দ্বিতীয় হলো এই সরকারের সীমাহীন ব্যর্থতা। এই যে আপনি যে বলেছেন না যে এইটা একটা দুর্গতির মধ্যে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে স্বাস্থ্য খাত, এখন পর্যন্ত আমাদের পরীক্ষার পরিমাণ এত কম, এটা বাড়ানো গেল না কেন? বাড়িয়েছি, আমরা একটা দিয়ে শুরু করেছিলাম, এখন হসপিটাল অনেকগুলো হয়ে গেছে। আগে আমরা 100-এর মধ্যে থাকতাম, এখন আমরা হাজারে হাজার করছি। কিন্তু তারপরেও সত্যি কথা হচ্ছে যে আমাদের টেস্ট করবার প্রয়োজন। আমি মনে করি মিনিমাম 1 লাখ, অন্তত 50,000 করেন, সেটা করা গেল না। কেন করা গেল না? একটা হলো যে আমি চেষ্টা করেছি পারিনি, সেটার একটা কথা, কিন্তু করা গেল না কারণ আমি করতে আন্তরিকই ছিলাম না। সব সিন্ডিকেট হয়েছে এই সরকারের আমলে, ব্যবসার ধান্দা, শুধু টাকা বানাবার চিন্তা, গরিব মানুষকে বাঁচাবার চিন্তা নাই। যদি হতো তাহলে এই যে গণস্বাস্থ্যের পক্ষ থেকে কিট যেটা করা হলো, 1 মাস পরে তাকে রিজেক্ট করে দেওয়ার মতো একটা জায়গায় গেলাম। এটা তো আমরা ডেভেলপ করতে পারতাম। দেখেন সেখানেও রিপোর্ট যেটা হয়েছে, অ্যান্টিবডিতে প্রায় 77% মতো সাকসেস আছে। ওইটা 80% করা এমন কি কঠিন ছিল, বা নেসেসারি জায়গাটা নেওয়া কঠিন ছিল না। আমি হয়তো অ্যান্টিজেন টেস্টও এর মধ্যে একটা ব্যবস্থা করতে পারতাম। এটা তো সারা পৃথিবীতে এখন গ্রহণ করছে। সরকার এই ব্যাপারে সীমাহীন ঔদাসীন্য দেখিয়েছেন। এখন
বহু জেলাতে কোনো কিটই নাই। কেন কিট নাই? তার কারণ হচ্ছে গভর্নমেন্ট কিট আনতে বলেছে, ইম্পোর্টাররা এনেছে, যারা ব্যবসা করতে চায় ওদেরকে বিল দিয়ে দিবে, টাকা দেননি। টাকা দেন না কেন? তারা টাকা নাই নাকি আপনার কাছে? মানে অদ্ভুত একটা বিষয়। সরকার পাটকল শ্রমিকদের বেতন দেয় না কত মাস ধরে, ওরা এখন অনশন ধর্মঘট করছে, ওরা বউ বাচ্চা নিয়ে পথে মিলের সামনে দাঁড়িয়ে আছে, সরকার তাদেরকে বেতন দিতে পারছে না। তাদের গোল্ডেন হ্যান্ডশেক করবার কথা বলছে, সেই টাকা দিতে পারে না। সত্যি সত্যি পরিস্থিতিটা কি? যদি টাকা দিতে না পারে, আমি একটু বলে রাখি সাকিব, যদি আমি সময় পার হয়ে যায় তার আগে আমাকে বললে ভালো হবে। যদি আমাদের হাতে সরকারের কাছে টাকা না থেকে তারা টাকার ব্যবস্থা করেন, কিছু একটা করে এইটাই করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু সরকার এরকম কিছু করছে বলে তো মনে হচ্ছে না। আমি মন্ত্রীদের দেখছি, তারা বলছেন তাদের নেতার, তাদের বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে করোনা যথাযথভাবে মোকাবেলা করা হচ্ছে এবং তিনি এই কাজে অনেক প্রশংসা কুড়াচ্ছেন। তার মানে তারা হ্যাপি, আত্মতৃপ্ত, তারা মনে করছেন যে করোনাকে মোকাবেলা করবার জন্য তারা যথাযথ কাজ করছেন। এই যে স্বাস্থ্য খাতের কথা বললে না, করোনা মোকাবেলা করবার জন্য মাস্ক দরকার, সেই মাস্ক নিয়ে পর্যন্ত 2 নম্বরই ব্যবসা হয়েছে। সেই ব্যবসার সঙ্গে জড়িত আছে কারা? অভিযোগ উঠেছে হেলথের ডাইরেক্টর, হেলথের সেক্রেটারি, প্রধান কি বলে মন্ত্রী সাহেবের সন্তান, এবং একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই কোম্পানি সমস্ত কিছু 2 নম্বরই করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। টেস্টের ব্যাপারটা দেখেন, প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই কোম্পানির মধ্যে একটা কোম্পানি রীতিমতো ধরা খেয়েছে যে ওরা স্যাম্পল নিয়েছে, টেস্টিং করেনি, ফেলে দিয়ে একটা রিপোর্ট বানিয়ে দিয়েছে। ধরা পড়বার পরে সেই লোক গিয়ে আবার লোকজন নিয়ে পুলিশকে হামলা করে। কি করা হয়েছে তাদের বিরুদ্ধে? কোনো মামলা হয়েছে, কোনো অভিযোগ হয়েছে, কোনো গ্রেপ্তার, মানে আমি এগুলো কিছু দেখি না। এই থেকে আমি বলছি, মানে যদি রাজনৈতিক ভাবে বিবেচনা করেন তাহলে এই সরকারকে দিয়ে আপনি এখন আর কোনো কিছু মোকাবেলা করতে পারবেন না। রাজনৈতিক বিবেচনার কথা বলছি এই কারণে, প্রথম দিকে এরকম দেখেছিলাম অনেকে বলেছেন যে করোনা নিয়ে রাজনীতি করবার দরকার নেই। আমি মনে করি ঠিক, কিন্তু করোনা নিয়ে তো রাজনীতি হচ্ছে, সরকার করছেন। আর করোনাতে দরকার কি? আপনি দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচান, থেকে খাবার দেন এবং লকডাউন করেন, সোশ্যাল আইসোলেশন বা ফিজিক্যাল আইসোলেশন করেন, কোয়ারেন্টাইন করেন। আপনি এগুলো করেননি, তাহলে সমালোচনা করা হবে না। এবং যখন পরিস্থিতি এরকম হয়েছে যে এখন যদি আপনি টেস্ট বাড়াতে না পারেন, যে বিষয়ে ঘাপলা করেন, দুর্নীতি করেন, রিলিফের চাল চুরি করেন, মানুষকে খেতে না দেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেয়, তাহলে তার উপরে ভরসা করার কোনো জায়গা নেই। আমি জি মান্না, জি মান্না ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন এবার একটু ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে যেতে চাই। আহ, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আসলে স্বাস্থ্য খাতের যে সার্বিক পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এখন আসলে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এই সংকট মোকাবেলায়? ধন্যবাদ। করোনা তো একটা বৈশ্বিক মহামারী। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন ছিল এই বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায়, ঝাপটায় তার দৈন্য দশাটা, রুগ্ন দশাটা বেরিয়ে পড়েছে। আমি এখানে শুরুতেই বলছি, স্বাস্থ্য ব্যবস্থার যে দৈন্য দশাটা, এটা কিন্তু আজকের না, এটি স্বাধীনতার পর থেকে মূলত চলে আসছে। চলে আসার কারণটা হচ্ছে যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা বলতে মূলত চিকিৎসা ব্যবস্থাকে বোঝায়। অর্থাৎ হাসপাতাল, ডাক্তার, ল্যাব টেস্ট, পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে প্রধানত বোঝায়। প্রতিরোধের কিছু বিষয় রয়েছে, কিন্তু সেটি স্বাস্থ্য ব্যবস্থার অতি দুর্বল একটি অঙ্গ হিসেবে বিবেচিত। যদি আমরা এটি মনে রাখি তাহলে আমরা দেখব করোনার কোভিড-19 ধাক্কায় প্রতিরোধী যে কাজটি করা উচিত ছিল, দুটো ধাপ। একটি হচ্ছে প্রতিরোধী কার্যক্রম, একটি হচ্ছে রোগ হয়ে গেলে চিকিৎসা কার্যক্রম। দুর্ভাগ্যজনক যে প্রতিরোধী কার্যক্রম করার জন্য একটি সর্বসম্মত এপিডেমিক প্রজেকশন মডেল তৈরি করে সেই অনুযায়ী আমরা, করোনা ভাইরাস তো আমাদের দেশে বাইরে থেকে আসবে, মানে একটি হানাদার শত্রুর মতো, এই হানাদার শত্রুকে থামানোর জন্য কোথায় কোথায় ব্যারিকেড, অ্যাম্বুশ এবং প্রতিরোধ গড়ে তুলব,
সেই জায়গাগুলো চিহ্নিত করার দরকার ছিল, যে কাজটা আমরা করতে পারিনি। দ্বিতীয়ত যে কাজটা আমরা করেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গাইডলাইন দিয়েছে। এটি মাথায় রাখতে হবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কে যদি স্থানীয় অর্থাৎ জাতীয় প্রেক্ষাপটে প্রয়োগ করা না যায়, তাহলে তাতে সুফল বয়ে আনবে কি আনবে না সেটি একটি বড় প্রশ্ন। পৃথিবীর অনেকগুলো দেশ, ইউরোপ, আমেরিকা, তারা করোনা প্রতিরোধে লকডাউন দিচ্ছিল। আমরা মনেই করতে পারি, বাংলাদেশে যখন লকডাউনের ছদ্মনামে অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তখন বাংলাদেশে একজন মারা গিয়েছে, রোগীর সংখ্যা সম্ভবত কজন ছিল, 3 জন বোধ হয়, অথবা কয়েকজন মাত্র। তখন কি সারা দেশকে সাধারণ ছুটি দেওয়ার দরকার ছিল, নাকি যে জায়গাগুলোতে রোগীদের পাওয়া গিয়েছে সেই জায়গাগুলোকে ঘিরে ফেরা দরকার ছিল? অর্থাৎ যেখানে শত্রু এসছে, আমরা সেই জায়গাটায় ঘিরে সেখানে টেস্ট, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট, এই মূলনীতিটা ফলো করতে পারতাম, তাহলে কিন্তু মোটেই সারা দেশে সাধারণ ছুটির দরকার ছিল না। আমি বলতেই পারি, মেহেরপুর জেলাতে 1.5 মাস আগেও একজনও রোগী ধরা গেল ছিল না, সেখানে কেন আমি সাধারণ ছুটি ঘোষণা করব? অথবা একটি উপজেলাতে যেখানে কোনো রোগী না, সেখানে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করব? আমরা বড় দেশগুলোকে দেখে সারা দেশে ঘোষণা করলাম। এখন আমার দেশের প্রেক্ষাপটে, অর্থাৎ এই যে 1,54,55,000 বর্গমাইল যে জায়গা, এখানে চাষের জমি, মাঠঘাট, নদী নালা, বন ইত্যাদি, পাহাড় ইত্যাদি বাদ দিলে বসবাসের যে জায়গাটা, এখানে এই বসবাসের জায়গাটার মধ্যে 17 কোটি মানুষকে সোশ্যাল ডিস্টেন্স বলুন, শারীরিক দূরত্ব বলুন, এটা মানিয়ে নেওয়া সম্ভব কিনা, আমরা কিন্তু ওই বিবেচনায় না গিয়ে আমরা প্রথমে একটি ঢালাওভাবে লকডাউন দিলাম। এটি আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভবত দরকার ছিল না। আমি আমার পাবলিক হেলথ বিশ্লেষণ থেকে এটি বলছি। আমাদের তখন দরকার ছিল, আমাদের ঢাকা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জের মতো যে কটা জায়গাতে ছিল, সেগুলো একটা বৃহত্তর পরিবেশ পরিধি তৈরি করে সেগুলোকে ঘিরে ফেলে সেখানে টেস্ট অভিযান তৈরি করা। আমরা এটা করতে পারিনি। দ্বিতীয়ত, বিদেশ থেকে যারা ভাইরাসবাহী হয়ে আসতে পারে, ইটালি, উহান থেকে এলো, তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখলাম। ইটালি থেকে এলো, তাদেরকে আমরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখতে পারিনি। এরপরে অনেকগুলো ঘটনা জানেন, এগুলো আমাদের বলার দরকার নেই। কিন্তু মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে এই যে প্রিভেন্টিভ মেডিসিন যে ভাবনাটা, পাবলিক হেলথের ভাবনাটা, এটি কনসেপচুয়ালি ডেভেলপ করে নাই, স্ট্রাকচারালি ডেভেলপ করেনি। কিছু ছোটখাটো পদ পদবী প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে যে যোগ্যতাটা অর্জন করবে, এটি স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কেউ ভাবেনি। চিকিৎসার ক্ষেত্রে বরঞ্চ বলতে পারি যে এই সরকারের কতগুলো ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে তারা কমিউনিটি ক্লিনিকগুলো করেছে। এখন এই চিকিৎসার ক্ষেত্রে যদি কমিউনিটি ক্লিনিকগুলো পর্যন্ত আমরা টেস্টকে বিস্তৃত করতে পারতাম, সেটি একটি সহজলভ্য র্যাপিড টেস্ট, আমি র্যাপিড অ্যান্টিবডি বলছিলাম, সেটি র্যাপিড আরটিপিসিআর হোক, র্যাপিড ইমিউনো ডায়াগনস্টিক্স হোক, র্যাপিড অ্যান্টিজেন হোক, অথবা র্যাপিড অ্যান্টিবডি হোক, যে কোনো একটি টেস্ট করে যদি গ্রামের মানুষগুলো তার ওইখানে যদি পরীক্ষাটা করাতে পারতো, সেখানে যারা রোগী হিসেবে শনাক্ত হয়ে আসতো, তাদেরকে আমরা আরটিপিসিআর পরীক্ষা দিয়ে কাউন্টার সাইন করে রোগী হিসেবে ভাগ করতে পারতাম। এই জায়গাতে আমরা যেতে পারিনি। আর তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে একটি কথা বলা হয়ে থাকে, রাষ্ট্রের কোনো খাতই মানুষকে সেবা দানের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে পারে না। সেটি ভারত, বাংলাদেশ অথবা অন্য দেশের ব্যাপার না, পৃথিবীর বহু দেশে, বেশিরভাগ দেশে এটি হয়ে এসছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটি হচ্ছে, স্বাস্থ্য খাতে যে পরিমাণ অদক্ষতা এবং দুর্নীতি, এটি হচ্ছে ভয়ঙ্কর। ইতিমধ্যেই কথাটা এসছে, জাতীয়ভাবে এসছে, N95 মাস্ক কেলেঙ্কারি, 900 টাকার কেনাকাটা, অথবা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের 1 মাসের খাবার থাকার খরচ 20 কোটি টাকা। এর প্রত্যেকটা যদি নিরপেক্ষ তদন্ত করা হয়, আমরা দেখতে পাবো যে প্রত্যেক জায়গায় একটি
ব্যাপক বিস্তীর্ণ দুর্নীতি হচ্ছে। এবং মহাসংকটের এই সময়টায় সেই জায়গাটিতে কিন্তু দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য কোনো রাষ্ট্রীয় সংঘবদ্ধ এবং জোর প্রয়াস আমরা দেখিনি। আমরা কিন্তু এই জায়গাটিতে মানে আমাদের হতাশা আমরা ব্যক্ত করি। বাজেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি গত 12-13 বছরের কথা বলছি, তার আগেটা বললেও একই কথা আসবে। আমাদের জাতীয় জিডিপি যেটি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর শতকরা 1/1 কম জাতীয় বাজেটে স্বাস্থ্যের জন্য বরাদ্দ রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশ হচ্ছে আমাদের মতো দেশগুলোর জন্য অন্তত জিডিপির 5% বরাদ্দ রাখা হোক, কিন্তু এবছরও সেটি 0.9%, গত বছর ছিল 0.89%। এখন এই বরাদ্দটা বাড়ানোর জন্য বলা হয়ে থাকে, এই বরাদ্দ বাড়ানো না বাড়ানো তো একেবারেই অর্থহীন, কারণ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দক্ষতা এবং সামর্থ্য, যে বাজেটটি তাকে দেয়া হয় 0.9%, এর পুরোটা খরচ করার, অর্থাৎ এই পুরোটাকে কাজে লাগানোর সক্ষমতা তাদের নেই। এখান থেকেও প্রায় 20 থেকে 25 ভাগ টাকা ফেরত যায় প্রতি বছর। তার মানেটা কি? যে ধন্যবাদ আলী চৌধুরী। আমরা বাজেট নিয়ে আরো সামনে কথা বলবো। আজকে আজকে আমরা পরের সেগমেন্টে আমরা কথা বলবো বাজেট নিয়ে, যে বাজেটটা সম্প্রতি এসেছে, এখানে স্বাস্থ্য বাজেটের যে বরাদ্দ, এসব কিছু নিয়ে আমরা কথা বলবো। এখন একটু আমি ডক্টর শাফিউন নাহিন শিমুল আপনার কাছে যেতে চাই। বর্তমান পরিস্থিতিকে একজন স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক হিসেবে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন, এবং আপনার যে আপনার গবেষণা অনুযায়ী এই পরিস্থিতি কতদিন থাকতে পারে, এবং সেই অনুযায়ী আসলে কি কি পদক্ষেপ এখন নেওয়া উচিত? ধন্যবাদ সাকিব ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অত্যন্ত দুজন বিজ্ঞ লোকের সাথে। আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, ধরেন আমাদের মানে আমাদের যা হয়ে গেছে এটা আমরা সবাই জানি, ওনারাও বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না। এখন যে অবস্থায় আমরা আছি, এখন ধরেন গত 2 সপ্তাহের কথা যদি আমরা দেখি, আমাদের গ্রোথটা কিন্তু থেমে গেছে। এটা একটা পজিটিভ সাইন, আমি একটা পজিটিভ সাইন দিয়েই শুরু করতে চাই। বাট গ্রোথটা কি এই জায়গায় থাকবে অনেকদিন, সেটা একটা শঙ্কা। অনেকে বলছেন যে আমরা হয়তো পিকের কাছাকাছি আছি, হয়তোবা সামনে যাব। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই যে আমি কিন্তু একটা প্রজেকশন মডেল করছি, যেটা অলরেডি কিছু নিউজ চ্যানেল এবং পত্রপত্রিকাও এসছে। সেখানে কিন্তু আমাদের প্রজেকশন মডেলে আমরা মনে করছি যে হয়তো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই গ্রোথটা মানে কাইন্ড অফ স্টেবল থাকবে। তারপরে গিয়ে একটু গ্রোথটা স্লো হবে, মানে ইনফেকশন চলে যাবে না, গ্রোথটা স্লো হয়ে যাবে, এবং এক পর্যায়ে হয়তো আমরা আস্তে আস্তে নামতে থাকবো। বাট সেই প্রজেকশন মডেল অনুযায়ী যদি ওই মডেলটাই ঠিক ধরে নেই, অ্যাসাম্পশন ধরে নেই, তারপরে কিন্তু মার্চ এপ্রিলের আগে আমরা মানে কি বলবো, এতে থেকে সহজে মুক্তি হওয়ার কোনো কারণ নাই আর কি ওই মডেল। বাট এটা খুবই মডেলগুলো ডেফিনেটলি অনেকগুলো অ্যাসাম্পশনের ভিত্তিতে করা হয়, অনেক প্যারামিটার অ্যাসাম্পশন থাকে, ভেরি লিমিটেড আমি বলবো একটা ইনফরমেশন দেয়। তাছাড়া আপনারা যে কথাগুলো বারবার আসছে যে আমাদের দেশে যেহেতু টেস্ট যেটা হচ্ছে সেটা কম, ডেফিনেটলি অনেক দেশের তুলনায় কম। আমার কাছে ওই ডেটাটা আছে, আমাদের চেয়ে কম টেস্ট করছে। আমি যদি বলি কেস ডিটেকশন রেট আমাদের চেয়ে বেশি আছে, আমার কাছে যে তথ্যটা আছে এরকম হচ্ছে মাত্র 4-5টা কান্ট্রি। সো এবং সেগুলো হচ্ছে ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিগুলো, তারা যেহেতু মেসিভ ইনফেকশন হচ্ছে, তাদের কেস ডিটেকশন রেটটা একটু হাই আমাদের চেয়ে। আদারওয়াইজ এশিয়ার মধ্যে আমি এখন দেখি যেটা গত 2 সপ্তাহের ডেটা, কাতারের কেস ডিটেকশন রেট আমাদের চেয়ে বেশি। Otherwise, most of the Asian, European, all other country, that কিন্তু কেস ডিটেকশন রেটটা আমাদের চেয়ে কম, এবং এটা কিছুটা একটা সিগন্যাল যে আমাদের উই আর নট টেস্টিং এনাফ। ভেরি সহজভাবে যদি বলি নাম্বারগুলো দেখলে এটা একটা দিক। বা আরেকটা দিক হলো আপনার আমাদের কেস ডিটেকশন রেটটা কিন্তু 20%-এর মধ্যে আটকে আছে, 22 বা এই অ্যারাউন্ড ওই জায়গাটায়। সেটা একদিকে ভালো সাইন যে আপনার যেটা আমি বলছিলাম বোধহয় চিলিতে বা মেক্সিকোতে অ্যারাউন্ড 85% বা 75% কেস ডিটেকশন রেট। তো তার মানে ওদের ইনফেকশন এতটা হয়েছে, যেই স্যাম্পল গুলো টেস্ট করা হচ্ছে পজিটিভ আসছে, তো আমাদের আসছে না। এটা একদিকে একটু স্বস্তির আমি বলবো যে আমরা টেস্ট কম করছি,
এবং সেই টেস্ট কমের মধ্যেও কিন্তু 22% আসছে, নট 80% অর 70%। বাট এটাও কিন্তু বলছি যে গ্লোবাল যদি আমি আপনি র্যাঙ্কিং করেন, আমরা হচ্ছে কেস ডিটেকশন রেট খুব হাই, যে কান্ট্রি হাই হওয়াটা এখানে খারাপ, সেই কান্ট্রির তালিকায় কিন্তু আমরা প্রথম 5-10টার মধ্যে চলে আসি। তো এটা হলো আমাদের এখনকার বাস্তবতা। এখন এবং আমরা জানি সবাই এখানে, আমাদের লেনিন ভাই আছেন, উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এগুলো ভালো জানেন যে আমাদের এখানে কিন্তু সবাই টেস্ট করতে যাচ্ছে না। একটা সিমটোমেটিক যাদের অবস্থা খারাপ একটু, তারাই কিন্তু টেস্ট করতে যাচ্ছে হয়তো। আর একটা তো সবাই যেতে পারছে না, সবাই যাচ্ছে না, টেস্ট করাটাও ইজি না। আপনার টেস্ট করাটাও একটা হ্যাসেল। আমি আমার খুব স্মল স্যাম্পল দিয়ে যদি বলি, পরিচিত সার্কেলের মধ্যে যারা আছে, যারা মনে করছে যে তাদের সিমটম আছে, তারা কিন্তু যাচ্ছে না, যে টেস্ট করে লাভ কি, চিকিৎসা যেহেতু নাই। তো এরকম একটা মেন্টালিটিও আছে। আর প্লাস আমরা প্রথম থেকেই একটু, যারা ধরেন কেস পজিটিভ এসেছিল, তাদেরকে আমরা একটু স্টিগমাটাইজ করেছি। এটা আমি বলবো এটা সোশ্যাল ফেইলর, এটা গভর্নমেন্টকে দায়ী করাটা ঠিক হবে না। আমরা পার্সোনালি, আমরা সোসাইটি সেটা কিন্তু রেসপন্সিবিলিটি নেইনি, তাদেরকে স্টিগমাটাইজ করেছি। এটাও কিন্তু একটা ডিসইনসেন্টিভ। ধরেন আপনি যদি জানেন যে আপনার যদি পজিটিভ আসে, আপনি কিন্তু পুরো এই বিল্ডিং এ স্টিগমাটাইজ হবেন, এদিকে যেও না বা এরকম একটা ইয়ে। প্লাস তাকে আমরা নন কোঅপারেটিভ অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। তো সেই জায়গাটাও কিন্তু অনেক সময় ডিসইনসেন্টিভ দেয়। তো সবকিছু মিলে আমাদের ইনফেকশনের এখনকার যে অবস্থা, যেটা মানে আমি অনেক জায়গায় বলি যে আমাদেরটা আউট অফ কন্ট্রোলে যায়নি, বাট আমরা কন্ট্রোলেও নাই। আহ, মাঝামাঝি একটা অবস্থায় আছি, এখান থেকে যে কোনো দিকে চলে যেতে পারে। তো আমাদের যে কথাগুলো বারবার আসছে যে আমরা প্রিভেন্টিভ জায়গাটায় আমরা ফেল করেছি। এখন আমাদের যে অবস্থা, আমাদের যে হেলথ সিস্টেমের অবস্থা, হেলথ সিস্টেমের যে ক্যাপাসিটি, আমরা কিন্তু কিউরেটিভে সাকসেস হওয়ার কোনো কারণই নেই, কোনো যুক্তি নাই, কারণ আমাদের হেলথ সিস্টেম ক্যাপাসিটি ইজ ভেরি উইক, এটা সবাই জানে। তো প্লাস আমাদের প্রাইভেট সেক্টরকে কিন্তু আমরা ইনভলভ করতে পারি নাই, এটা দুঃখজনক। যার ফলে আমাদের প্রিভেন্টিভ যেহেতু সাকসেসফুল হয়নি, কিউরেটিভের জায়গাটাতে আমাদের বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং এখনো গ্রামগঞ্জে যদি আপনি দেখেন, আমি যদিও টেস্ট হচ্ছে না এই কথাগুলো আসবে, বাট তারপরে আমি বলবো যে আহ, অনেকগুলা ডিস্ট্রিক্টে কিন্তু মাত্র 100-200টা কেস, আমি ধরে নিলাম ওটা 100 জায়গায় 1000 বা 2000। তো একটা ডিস্ট্রিক্টে 2000 কিন্তু এখনো অনেক বেশি না। আমার মনে হয় ওই ডিস্ট্রিক্ট গুলো যদি একটু খুব ভালোভাবে মনোযোগ দেওয়া যায়, যে স্ট্যান্ডার্ড টেক্সট বুক প্রসিজিওর আছে, আপনি কন্টাক্ট ট্রেসিং করেন, আপনি টেস্টিং করেন, আইসোলেট করেন, বাট আইসোলেশনটা যেন সম্মানজনক কিছু হয় তাদের জন্য, তারা যেন দে ফিল সিকিউর। আমাদের এখন দেখেন যে হসপিটালে আমাদের যে পরিমাণ বেড, আমাদের খালি থাকার কথা না, যে পরিমাণ আমাদের রুগী, কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে অনেক জায়গায় বেড খালি আছে, অনেক আইসিইউ খালি আছে। তো এইটা আমি জানি না এটা কি সিগন্যাল দেয়। এটা হইতে পারে যে মানুষ হয়তো অতটা আস্থা পাচ্ছে না হেলথ সিস্টেমের প্রতি, যে সেটা খুব দুঃখজনক হবে যে মানুষ যদি মনে করে যে আমার এই মুহূর্তে একটা হেলথ সিস্টেমের সাপোর্ট দরকার, কিন্তু আমি যেতে চাচ্ছি না, এটা ইনডাইরেক্টলি হেলথ সিস্টেমের প্রতি একটা অনাস্থা। তো সেই জায়গাটা আমার মনে হয় আরো মনোযোগ দেওয়ার সুযোগ আছে। আমাদের মান্না ভাইরা মুক্তিযুদ্ধ করেছেন, ওনাদের এক্সাম্পল থেকেই বলি যে আমাদের যা আছে এটা নিয়ে ফাইট করতে হবে। এখন কি নাই, কি থাকলে ভালো হতো, এগুলা তো আছে, এগুলা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো। কিন্তু আমাদের কি আছে এবং কি করা যেতে পারে এই মুহূর্তে, আমাদের এই আলোচনাটা গুলা যদি আসি, আমার কনস্ট্রাকটিভ হই, আমার মনে হয় সবার জন্যই ভালো। কারণ এটা আসলে এখন সরকার একা ফাইট করে পারবে না। দুঃখজনক ভাবে প্রথম থেকে সরকার বোধহয় একাই ফাইট করতে চাচ্ছিল, একা আমি বলতে চাচ্ছি খুব প্রশাসনিক ভাবে চাচ্ছিল। সেটা এখন তো বোঝাই যাচ্ছে যে এটা সাকসেসফুল হয়নি। তা আমার মনে হয় একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। আপনি ভিয়েতনামের এক্সাম্পল যদি বলে সবাই, ওখানে কিন্তু তারা সবাইকে ইনভলভ করেছে, ইচ এভরিবডি ইজ ইনভলভ। আপনি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া গুলো দেখেন, ভিয়েতনামের কেস যখন বলছে, তো সিটিজেনরা বলছে উই ফিল লাইক যে উই আর ফাইটিং এগেইনস্ট অ্যান এনিমি। প্রতিটা সিটিজেন যদি এটা ফিল না করে, তাহলে কিন্তু বিপদ আছে। এই যে মানুষের ভিতরে আমরা বলছি মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, কেন মানছে না? আমি কেন আমার নিজের লাইফকে নিজে থ্রেটে ফেলছি? তার মানে এই জায়গায় একটা কমিউনিকেশন গ্যাপ আছে আমাদের। আমরা ওই মেসেজটা কমিউনিটিকে দিতে পারছি না যে এই এই যে স্বাস্থ্যবিধি মানাটা তার জন্যই, তার পরিবারের জন্য, তার কমিউনিটির জন্যই বেশি জরুরি। সরকার আজ আছে, কাল নাই, আরেক সরকার আসবে, কিন্তু এই যে একটা দেশের সামগ্রিক যে একটা রেসপন্স, ওই জায়গাটায় আমাদের কিছু গ্যাপ আছে। আর গভর্নেন্সের ওই জায়গাগুলা তো মানে এটা নতুন কিছু বলার নাই, এইগুলা হঠাৎ করে যে আসছে তা না। আমরা সেই স্বাধীনতা পরবর্তীতে
বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আমাদের গভর্নেন্স যে লেভেলে আমরা আশা করেছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম, হয়তো সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। বাট জি এখন আমরা জি 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 শাফিউল শিমুল, আমি আমি আবার আপনার কাছে আসবো এবং তখন আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। জি আমরা আজকে জেনেছি যে করোনার যে পরীক্ষা, বারবার আপনি বলছিলেন যে করোনার পরীক্ষা এখন যে মানে ফ্রিতে যে করোনা পরীক্ষা করা হচ্ছে, সেখানে অনেকেই উপসর্গ থাকার পরেও করোনা পরীক্ষা করতে যাচ্ছে না, এরকম right, একটা অবস্থা। এবং এই অবস্থায় এবং আপনি বলছিলেন যেটা যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেগুলো উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে, সেই জায়গাগুলোতে টেস্ট এখন এখন পর্যন্ত অনেক কম। তো এই জায়গাগুলোতে যে গরিব মানুষরা থাকে, তারা কি এখন এই যে ফি নির্ধারণ করা হলো, তারপরে আসলে কি তারা উপসর্গ থাকার পরেও টেস্টের আওতায় আসবে কিনা, এই প্রশ্ন নিয়ে আমি আবার আসবো আপনার কাছে। এখন আমি আবার একটু যেতে চাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। 2020-21 অর্থ বছরের যে বাজেট, এই বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয়েছে এবং স্বাস্থ্য খাতের এই বাজেটে যে নির্দেশনাগুলো আছে এই করোনা মহামারী মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে, সেটা কি করোনা সংকট মোকাবেলার জন্য যথেষ্ট বলে মনে করেন? কথা হচ্ছে যে এইটা কোনো করোনা বাজেট নয়। করোনা খুবই একটা স্পেশাল কেস। 100 বছর 110 বছর পরে একটা বৈশ্বিক মহামারী সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। দুটো দিক আছে এটার। একটা আছে যেটা আমরা এই যে হেলথ, যেটা নিয়ে আলোচনা করছি, আর একটা আছে আপনার ইকোনমিক্স। এই দুটো দিকেই আপনাকে লড়াইটা করতে হবে। যদি আপনি মিনিমামটা না বুঝেন তাহলে তো হবে না। আমরা কোভিড-19 দেখিনি, কিন্তু আমরা মার্স, সার্স তো দেখেছি, আমরা স্প্যানিশ ফ্লু দেখেছি, আমরা ভাইরাস যে কত পাওয়ারফুল, কি অ্যাটাক করে আমরা এগুলো দেখেছি, এবং তখন কিভাবে মোকাবেলা করতে হয় তার কিছুটা হলেও তো ধারণা থাকবার কথা। এই যে ডাক্তার লেনিন একটু আগে কিন্তু বললেন এইটা, যে আমাদের এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে বাজেট অ্যালোকেশন কত, ইট ইজ বিলো 1%। তো এত কম হবে কেন, যেখানে সারা পৃথিবী বলে মিনিমাম 5% হওয়া দরকার, কোনো কোনো দেশ তো 6% 7% আছে। আর এখন যেহেতু আপনাকে এই প্যান্ডেমিকটাই মোকাবেলা করতে হবে যতদিন ধরে আছে, ধরেন আমি যদি ডাক্তার শিমুলের কথাটাই ধরি, সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রোথ থাকবে, তাহলে বলেন সেপ্টেম্বর পর্যন্ত আপনি অন্য আর কি কাজ করতে পারবেন? ওইসব কবিতা উড়ে তো কোনো লাভ নাই। জীবন এবং জীবিকা দুটোর মধ্যেই আমরা একটা ব্যবস্থা করব। আপনি আসলে যেহেতু বুঝবেন না, সেই কারণে আপনি জীবনও রক্ষা করতে পারবেন না, জীবিকা তো দিতেই পারবেন না। দেখছেন তো কিছু হচ্ছে না, জীবিকার এমন কোনো বিকাশ হচ্ছে না, একের পর এক ছাঁটাই চলছে। এবং এখন এই করোনার মধ্যে আপনি সব পাটকল বন্ধ করে দিচ্ছেন, বেতন দেন না কয়েক মাস ধরে, সেই ঘটনা চলছে। গার্মেন্টস এর ছাঁটাই করছেন একের পর এক। তার মানে কি, আপনি জীবিকার নিশ্চয়তা দিতে পারছেন না। যারা চাকরি পাচ্ছে না, নতুন করে জয়েন করতে পারছে না, বেতন পাচ্ছে না, টিভিতে আসছে, সব জায়গায় আসছে, প্রতিদিন ঢাকা শহর ছেড়ে মানুষ চলে যাচ্ছে। নিদারুণ হৃদয় বিদারক দৃশ্য টেলিভিশন গুলো আজকাল মাঝে মাঝে দেখায়। তো আপনি জীবিকা তো রক্ষা করতে পারছেন না, আপনি জীবন রক্ষা করবার জন্য কি করছেন সেই কাজটাও আপনি প্রপারলি করতে পারেননি। আমি বলছি যে আসলে বিষয়টা বুঝেই ওঠেন নাই। এবং এই কারণে কি হয়েছে, আপনার দরকার ছিল, টপ প্রায়োরিটি দেওয়া দরকার ছিল হেলথে। সেকেন্ড প্রায়োরিটি আপনার হবে এই যে মানুষগুলো দিন আনে দিন খায়, লকডাউনই বলেন, ছুটি বলেন, কাজকর্ম বন্ধ আছে, যেভাবেই বলেন না কেন, এই জন্যই মানুষগুলো তো উপার্জন হারিয়েছে। তাদের জন্য কি করবেন? দুটো জায়গার কোনো জায়গায় গভর্নমেন্ট কোনো অ্যাটেনশনই দেয়নি। শুধু হেলথের কথা বললেন না, ধরেন আপনি যদি বলেন সোশ্যাল সিকিউরিটি বা আপনি ফুড সেফটি বা সেফটি নেট যেরকম করে আমরা বলি, তার কোনো জায়গায় গভর্নমেন্ট ভালো করে অ্যাড্রেস করেনি। এই যে বলা হচ্ছে না যে হসপিটাল, প্রতিদিন আপনি ছবি দেখবেন, একজন মানুষ হয়তো মুগ্ধা হাসপাতালে, নাইনে মেডিকেলে, নাইলে পিজিতে বা কোনো হাসপাতালের সামনে 5 ঘন্টা থাকবার পরে একদম শ্রান্ত পরিশ্রান্ত মাটিতে শুয়ে পড়েছেন, স্কচ হিটের মধ্যে, রোদ্রের মধ্যে। কেন? এখন পর্যন্ত টোকেনই পাইনি। আপনি সেটার ব্যবস্থা করা দরকার ছিল আগে।
মানুষ ঘুরছে একটার পর একটা, ডাক্তার বলছে, হসপিটাল বলছে তুমি আগে কোভিড টেস্টের রেজাল্ট দাও, ওর কাছে সার্টিফিকেট নাই, ঘুরতে ঘুরতে মারা গেছে। কতগুলো কেস আসছে, এই কাজ একটাও করতে পারেনি, মানবিক কোনো কাজই হয়নি। তার মানে আপনি এখনো যেটা দিয়েছেন, একটা কথা বলেছে 10,000 কোটি টাকা কোভিড এর জন্য বরাদ্দ করা হলো। আচ্ছা, এই 10,000 কোটি টাকা দিয়ে কি করবেন? আরো নতুন হসপিটাল বানাবেন? আপনি কি আরো বেড করবেন? আপনি আরো আইসিইউ বানাবেন? আপনি অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করবেন? কি করবেন আপনি? সেই সম্পর্কে কোনো স্পষ্ট ডিরেকশন নাই। এমনও তো হতে পারে যে আপনি কনস্ট্রাকশন শুরু করে দেবেন। আপনি যখন আপনার সরকারের আমলে এই রকম করে ভুয়া সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে, তাদের আপনি পারমিশন দিয়েছেন, N95 আনবার পারমিশন দিয়েছেন, তাহলে এই জায়গাতেও একই রকম কাজই করতে পারে আপনি, যাতে দুর্নীতিটা প্রশ্রয় পাবে। সেইটা বন্ধ করে মানুষকে এই মেডিকেয়ার ফ্যাসিলিটি বাড়াবার জন্য যে কাজগুলো করা দরকার ছিল, 10,000 কোটি টাকা তা বলেনি, এখন কনস্ট্রাকশন করবেন, সব কি বলে যন্ত্রপাতি আমদানি করবেন। এই যে গত 12 বছরের কথা বলছি, তার আগের কথা আমি বলি, কিন্তু গত 12 বছরে কতগুলো যন্ত্রপাতি আমদানি করা হয়েছে আমি অনেক হসপিটালে দেখেছি। আর জেলখানে যদি আমি বলি, যেমন আমি কাশিমপুর 2 ছিলাম, বোধহয় 20 কোটি টাকা ওরা ডাক্তাররা আমাকে বললো যন্ত্রপাতি আমদানি করেছে, যেটা কোনোদিন কোনোটার প্যাকেটও খোলা হয়নি পর্যন্ত। কেনই আমদানি করলেন? এখন যেগুলো করছেন সেগুলো কি? আর এই যে পারচেজের উপর যে কথাবার্তা বললেন, 20 কোটি টাকা আপনি খাবারের বিল দিচ্ছেন 1 মাসের মধ্যে, অথচ সেই সময় আমরা অভিযোগ শুনলাম, নার্স এবং ডাক্তাররা বলেছেন, একদম শুরুর দিকে মনে করে দেখেন, তাদের থাকার জায়গা নাই, তারা বাড়িতে যেতে পারছে না, যেহেতু তারা করোনা ওয়ার্ডে আছে। তাদেরকে বলেছিল হোটেলে রাখা হবে, হোটেলে রাখতে পারেনি, এবং কি নিদারুণ অবস্থা গেছে তাদের। এই ধরনের অবস্থা যখন চলছে, সেই সময় বাজেটে স্বাস্থ্য খাতের কোনো এক্সট্রা বরাদ্দ নাই, নতুন কোনো ডিরেকশন নাই। 10,000 কোটি টাকা এক্সট্রা বরাদ্দের কথা বলা হচ্ছে, সেটার কোনো দিক নির্দেশনা নাই। তার মানে হচ্ছে এই বাজেট করোনার বাজেট নয়, বরঞ্চ এইখানে আগের মতো এই স্বপ্নের রাজ্যে বিচরণ করছেন একজন। প্রধানমন্ত্রী বলছেন আমরা যে বাজেট দিতে পারি সেই আমাদের একটা বিরাট সাকসেস। বলেন তো, বাজেট একটা লিখে লিখে একটা পড়ে দিলেন, এইটা একটা কি বিরাট ঘটনা ঘটে গেল? এই বাজেটে আপনি কিরকম করে বললেন যে আপনি 7.8 বা 8%, 8.2% গ্রোথ অর্জন করবেন? সবাই মিলে বলছে 2-3-এর উপরে গ্রোথ যাবে না। আপনি গ্রোথ জিডিপি একটা বাজনার মতো বাজাতে শুরু করেছেন যে আমি দেশের বিরাট উন্নতি করছি, বড় বড় মেগা প্রজেক্টে টাকা দিচ্ছেন এবং সেগুলোতে লুটপাট চলছে, এগুলো সবাই জানে, এখন পর্যন্ত সেগুলো অব্যাহত আছে। এমন একটা বাজেট আমি বলি, আমি দেখেছি গতকালকে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন বাজেটের আগের গুলো বাস্তবায়ন করতে পেরেছি, এটাও বাস্তবায়ন করবো। এখন ঠিক আছে, আপনি যখন দেখালো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আপনার ধরেন 1,00,000 কোটি টাকা আপনি খরচই করতে পারেননি, কত টাকা ফেরত যায়? হেলথেরও টাকা ফেরত যায়। তারপরে বলে বাজেট তো আমরা বাস্তবায়ন করেছি। এই ধরনের আত্মশ্লাঘার মানে কি? আপনি 5,68,000 কোটি টাকার একটা বাজেট করেছেন, যার ডেফিসিট হচ্ছে প্রায় 2,00,000 কোটি টাকা। এই টাকা পাবেন কোথা থেকে? বলছি ব্যাংক থেকে নেবো, অর্ধেক, 1,00,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে নেবে। আর ব্যাংকগুলো বলছে আমাদের কাছে টাকা নেই, আপনাদের টাকা দিতে হবে, লিকুইডিটি ক্রাইসিস। এটা কি? তারপরে বলছে এই যে টাকা যেগুলো পাওয়া যাবে এনবিআর থেকে, কত পাবো আমরা? ওখান থেকে 3 কোটি টাকা অন্তত আদায় করতে পারবো। 3,10,00,000 3,10,00,000 10 লক্ষ 10,000, সরি 3,10,000। 10,000 কোটি টাকা। আর ওখানে এনবিআর এর চেয়ারম্যান চিঠি লিখেছেন ইয়ের কাছে, ফিনান্স সেক্রেটারির কাছে, যে সর্বোচ্চ চেষ্টা করবার পরে উনি 2,00,000 কোটি টাকা হয়তো আদায় করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন? 5.5 লক্ষ কোটি টাকার মধ্যে আপনি প্রায় 3,00,000 কোটি টাকা কোথা থেকে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। হেলথ কি করবেন? অন্য কাজকর্ম কি করবেন? এই যুগে সেরিও নিয়ে তো বহু কথা আছে। মধ্যবিত্ত ডুবে যাচ্ছে, মধ্যবিত্ত দারিদ্র সীমার নিচে পর্যন্ত চলে যাচ্ছে, একটা প্রোটেকশন দিতে পারছে না। কোনো নতুন জব ক্রিয়েশনের কথা তো ভাবতেই পারেননি। যে জব যেখানে যেখানে আছে সেটা চালু করতে পারেননি। এবং দেখছেন প্রতিদিন নদীর পাড় যেরকম ভাঙে, এইরকম করে দরিদ্র মানুষ সমস্ত পরিবার গ্রামে পাঠিয়ে যাচ্ছে, অথবা এখন নিজে পর্যন্ত চলে যাচ্ছে। আর আপনি বেতন দিতে পারছেন না। প্রণোদনার নাম করে ব্লাফ দিয়েছেন, মানুষের কাছে বলেছেন আমি 2,500 কোটি টাকা 50 লাখ পরিবারকে দেবো। খোঁজ দিয়ে রাখেন নিজের নিজের গ্রামে, যারা যারা আমার অনুষ্ঠান শুনছে তাদের সবাইকে বলছি নিজের গ্রামে জিজ্ঞেস করে দেখেন কয়জন লোক টাকা পেয়েছে, দেখবেন জবাব প্রায় শূন্যের কাছাকাছি হবে। তো এই কারণে বলছি
বাজেট উপরে আলোচনা, তো জানেন যে আমরা তো বাজেটের উপরে একটা সেমিনার করেছি, আলোচনা করেছি, যারা যারা এক্সপার্ট আছেন এরকম অনেকে ছিলেন, সবাই প্রায় একই কথা বলেছেন, এই সময় একটা কল্যাণ বাজেটের দরকার ছিল, অর্থাৎ যার লক্ষ্যই হবে মানুষের কল্যাণ করা, যেরকম কল্যাণকামী রাষ্ট্র যেরকম করে সেরকম করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিডি যারা, যাদের প্রয়োজন, দিন আনে দিন খাওয়া মানুষকে রক্ষা করা, জীবন বাঁচানোটা এখন প্রধান কাজ। এই অ্যাটিচিউডে এই গভর্নমেন্টের মধ্যে নেই, এখনো তারা জিডিপির স্বপ্নে বিভোর হয়ে আছে এবং এইটা করতে গিয়ে না জীবন বাঁচাতে পারছে না জীবিকা রক্ষা করতে পারছে। এই যে একটু আগে বললেন যে আমাদের কার্ভটা, ডক্টর শিমুল বললেন যে সেপ্টেম্বর পর্যন্ত এরকম করে থাকবে। আমাদের সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রজেকশন নেই? কেন আমাদের সরকার এই শিমুল সাহেবদের মতো লোকজনকে ডাকছে না? এই যে এক্সপার্ট কমিটি গুলো করেছেন, একটাতে আছেন প্রফেসর আব্দুল্লাহ, একটাতে আছেন প্রফেসর শহীদুল্লাহ, তাদেরকে ডাকেন, লেনি সাহেবদেরকে ডাকেন। আমি তো বলি ইয়াং ম্যান লাইক শিমুল যিনি গবেষণা করছেন তাদেরকে ডাকেন। এই প্রজেকশনটা কি হতে পারবে মানুষকে সেটা শেখান। আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি জানেন এই প্রসঙ্গে দুটো কথা বলার। এই যে বলা হচ্ছে না মানুষ স্বাস্থ্যবিধি মানছে, আরে মানুষ তো স্বাস্থ্যবিধি জানেই না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যখন মনে করছি যে আমি যদি বেরুতে না পারি, আমি যদি কাজ করতে না পারি, আমি না খেয়ে মারা যাব, তো করোনা তো দেখতেই পারি না, ওটার কথা ভাববো কিভাবে? আগে খাই, তারপরে দেখা যাবে কি হবে। ওরা কিন্তু নেমে গেছে, আপনি তাদের খাবার দিতে পারছেন না। তারপরে খেয়াল করেন এই মানুষ ঈদে নামাজে জামাতে নামাজ পড়তে পারে নাই, তো বিদ্রোহ করেছে, মিছিল বার করেছে, মানুষ তো কথা শুনছে, আপনি শোনাতে পারছেন না, কারণ আপনি নিজে নিয়ম মানছেন না, আপনি নিজে এরকম এরকম করেছেন। এই যে মানে দুর্ভাগ্যের কথা কিন্তু কিন্তু বলতে হয় যে আওয়ামী লীগের অনেক নেতা আক্রান্ত হয়েছেন, কারো কারো জীবন গেছে, সতর্ক তারা নিজেরাই ছিলেন না, কারণ তারা মনে করেছে এটা তো তেমন কিছু নয়, যে হেলথ মিনিস্টার বলছে, ফরেন মিনিস্টার বলেছে, এটা একটা ভাইরাস ফ্লু, এটা এমন কিছু না। আর আপনি টেলিভিশনে এরকম করে দেখেছেন কেমনে হাঁচি ফেলতে হবে, মনে করেছেন তালি বোধহয় সবকিছু রক্ষা পাবে। বিষয়টা এত ইজি না। হেলথের বিরুদ্ধে এই লড়াইটা সর্বাত্মক হওয়া দরকার ছিল। ইকোনমিটা সেফ করা, মানুষকে বাঁচিয়ে রাখা, এবং পরবর্তী রিকনস্ট্রাকশনের জন্য আমরা যে প্রস্তাবটা বলেছিলাম 3 থেকে 5 বছরের জন্য আপনি একটা টাস্ক ফোর্স করেন, সারা পৃথিবীতে টাস্ক ফোর্স করেছে, আপনি টাস্ক ফোর্স করে বলেন কিরকম করে এই একটা বিরাট বিপদের মধ্যে থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, এই অবস্থাটা বহাল রাখতে পারবেন, ধীরে ধীরে সামনের দিকে যেতে পারবেন, যেটাকে বলা হয় শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ইকোনমিক সোশ্যাল প্রোগ্রাম করে আপনি জিনিসটাকে বাঁচাবার চেষ্টা করবেন। কোনো প্রোগ্রামই তো নাই। এই যে বললেন না সবাই মিলে এই কাজটা করা দরকার ছিল, মান্না ভাই সবাই মিলে যে কাজ করবে। যে জি, আপনার কাছে দর্শকের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নাগরিক ঐক্য, আপনার দল যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেখানে স্বাস্থ্য খাত কেমন হবে? আমরা এই বিষয়ে একটু পরে জানবো। তার আগে আমি একটু ডক্টর শাফিউন শিমুল তার কাছে যেতে চাচ্ছি এখন। ডক্টর শিমুল, যে বাজেট নিয়ে কথা বলছিলাম আমরা জনাব মাহমুদুর রহমান মান্নার সাথে, আপনার মূল্যায়ন জানতে চাইবো। আর এর সাথে আরেকটি প্রশ্ন আপনাকে, আপনি আগে যখন কথা বলছিলেন তখন আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে টেস্টের ব্যাপার নিয়ে, টেস্টের যে ফি নির্ধারণ করা হচ্ছে, তার সাথে আরেকটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে বাজেটে যে বরাদ্দ এবং বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে, বিশ্বব্যাংক এবং এডিবির অর্থায়নে দুটো প্রকল্প নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমরা দেখেছি এই বিপর্যয়ের মধ্যেও সেখানে মহা দুর্নীতির চিত্র, মানে 1000 টাকার পিপি 4700 টাকা, 500 টাকার গগলস 5000 টাকা কেনা হচ্ছে এবং সেটা অনুমোদন হচ্ছে এবং সেভাবেই চলছে। তো এই জায়গাতে আসলে আপনি মানে একজন অর্থনীতির অধ্যাপক হিসেবে আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা করে আসি, বাজেটের যে বিষয়টা আসছে এটা তো ক্লিয়ার। আমাদের মনে হয় শুধু, আমি মনে করছি যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, ইভেন যারা অর্থনীতিবিদ, যারা এখন কিন্তু আপনি দেখেন যারা পলিটিশিয়ান তারাও আজকে কোভিড পলিটিশিয়ান, যারা অর্থনীতিবিদ তারাও কোভিড ইকোনমিস্ট, যারা জনস্বাস্থ্যের তারা তো আছেনই। তো এটা এরকম একটা মহামারী, এরকম একটা ক্লান্তি লগ্ন আমরা মানে বিশ্ব ফেস করছে, সবাই কিন্তু কোভিড নিয়ে চিন্তা করছে, কোভিড নিয়ে কথা বলছে, এবং সেটা ভালো দিক। আমি বলবো সেটা অবশ্যই ভালো দিক, সবার আমার সম্মিলিত জ্ঞান দরকার। তো বাজেটে যে আশাটা সবার কিন্তু ছিল যে বাজেটে অ্যাটলিস্ট সরকার দেখাবে যে
সরকার এই স্বাস্থ্য খাত নিয়ে খুবই উদ্বিগ্ন। এতদিন না হলেও এই করোনার কালে সরকার বুঝতে পেরেছে যে আমরা উদ্বিগ্ন, মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, আমরা কিছু করতে চাই। তো সেই হিসেবে বাজেটের হয়তো মানুষের, আমি মনে করবো বেশিরভাগ লোকের আশাটা ছিল অনেক বড় একটা বরাদ্দ থাকবে। আর যে নাম্বারটা বেড়েছে আপনারা জানেন, 25,000 কোটি থেকে 29,000 হয়েছে, যদিও 10,000 কোটি টাকা থুক বরাদ্দ রাখা হয়েছে। যে 25,000 থেকে যে 29,000 করা হলো, আপনি দেখেন ওই এডিবি আর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু একটা ফান্ড দিয়েছে, আপনি ওই ফান্ডটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু মাত্র 1,000 কোটি টাকার মতো বেড়েছে। সো এটা কোনো ইনক্রিজই না, একদম আগেরটাই রাখা হয়েছে, সেই হিসেবে এটা ইনক্রিজ হয়নি। এবং এই ইনক্রিজটার পিছনে অনেক স্টোরি আছে, এটা আমি একটু সংক্ষেপে বলবো। আর 10,000 কোটি যেটা রাখা হয়েছে সেটা কিন্তু থোক বরাদ্দ আলাদা করে। এটা আমি মনে করি যে একটু দুর্নীতির হয়তো একটা সুযোগ বেশি থেকে যায়। থোক বরাদ্দ মানে কিন্তু এটা কোনো ডেফিনেশন নাই, এটা যায় যেভাবে ডিফাইন করতে পারে। আমরা দেখেছি হয়তো একটা ওয়েবসাইট খোলার নামে 20 কোটি টাকা ওখান থেকে নিয়ে যেতে পারে। তো এরকম যে খাবার বরাদ্দ নামে 20 কোটি টাকা নিয়ে যেতে পারে, এরকম যাতে না হয় সেজন্য এটা যদি স্বাস্থ্য খাতে নিয়ে আসা যায়, মোর ইন্টিগ্রেটেড করা যায়, তাহলে হয়তো আরেকটু মানে ভালো হতো আর কি, এবং নাম্বারটাও বড় দেখা যেত সরকারের জন্য, সেটা ভালোই হতো আমি মনে করি। তো এটা হলো বাজেটের জায়গাটা। বাজেটে আমরা বেশিরভাগ ইকোনমিস্ট থেকে শুরু করে যারা স্বাস্থ্য কাজ নিয়ে কাজ করে সবাই যেরকম আশা করেছিল সেটা আসেনি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকার কিন্তু বাজেট দিলেই যে খরচ হয়ে যাবে তা না। গত কয়েক বছর যদি আপনি ইউটিলাইজেশন দেখেন, অ্যারাউন্ড 80 টু লেস দেন 90% ইউটিলাইজেশন হচ্ছে। সুতরাং যেই বাজেট গুলা আছে অলরেডি সেটা কিন্তু খরচ করতে পারছে না। তো সেটা একটা কারণ হতে পারে যে সরকার যে বরাদ্দ দিয়ে লাভ কি, যেহেতু ওরা ওই যা দিচ্ছি তাই খরচ করতে পারছে না, আরো 5,000 কোটি টাকা বেশি দিলে খরচ করবে কিভাবে। তো সেই জায়গায় এই হেলথ সেক্টরের ক্যাপাসিটি কিন্তু প্রবলেম আছে। আপনার যেটা খরচ করছে সেটা নিয়েও তো কোশ্চেন আছে, বাট আমি ধরে নিলাম ওটা এফিসিয়েন্টলি খরচ করছে, তারপরও কিন্তু আপনার পুরো বাজেটটা খরচ করা যাচ্ছে না। সো দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ সরকারের জন্য, এটা কঠিন। এবং আমরা মান্না ভাই তো সরকারে ছিলেন, উনি ভালো জানেন এই বাজেট কিন্তু আসলে শুরু হয়ে যায় সেই জানুয়ারি বা ওখান থেকেই। সো তখন থেকেই কিন্তু হিসাব কিতাব শুরু হয়ে যায়। তো আমরা যখন জানুয়ারিতে শুরু করি তখন তো কোভিড ছিল না, তো তখন যে সবকিছু রেডি টেডি করা আছে, আমার মনে হয় সেই অ্যাডজাস্টমেন্টটা যেটা দরকার ছিল কোভিড আসার পরে সেটা আর করেনি। জাস্ট যেহেতু অলরেডি হয়ে গেছে, লেট ডু ইট, উইল রিভাইজ ইট লেটার যদি আমরা কোনো লাগে, হয়তো সরকারি অ্যাটিটিউডটা এরকম ছিল। এবং এই বাজেটগুলো কারা করে এটা কিন্তু আপনি বুঝতে হবে। আপনি যদি দেখেন, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো, এই বেশিরভাগই কেরানিরাই কিন্তু বাজেটগুলো করে। পলিসি মেকাররা যে খুব বেশি ইনভলভ হয় তা না, তার একটা নাম্বার এক্সেল শিট ধরায় দেয়, হয়তো উপরে মহলে ওরা সাইন করে। এবং আমাদের বাজেটের হিস্ট্রি দেখেন, শুধু হেলথ না, সব সেক্টরের বাজেট আগের বছর প্লাস 10%, সিম্পল এক্সেল ফর্মুলা দিয়ে একটা বাজেট করে ফেলা। তো এখান থেকে আমরা বেরোতে পারছি না, সেই প্রবলেমগুলো স্ট্রাকচারাল চেঞ্জটা একদিনে আসবে না। আর কোভিড তো আমাদের প্রসেসটা আরো জটিল করে দিয়েছে, যার ফলে আমি বলবো বাজেটটা সরকার হয়তো চেয়েছিল, এসব অনেক জটিল ইকুয়েশনের কারণে ওটা আর রিফ্লেক্ট করতে পারে নাই। তারপরও কোভিড এর বাজেটটা হেলথে আসলে আমার মনে হয় করাপশনটা কমানো যেত। এটা বাজেটের জায়গাটা। আর আপনি যেটা টেস্টের কথা যেটা বলছেন, এটা ডেফিনেটলি যেখানে বিএডিএস এর রিপোর্ট বলছে যে 60-70% লোকের ইনকাম কমে গেছে, এবং ড্রাস্টিক্যালি কমে গেছে একটা লোকে, একটা গ্রুপের। আমি বিভিন্ন পত্র পত্রিকা দেখলেই আপনারা দেখতে পাবেন। শুধু কলকারখানা বন্ধ হচ্ছে তা না, আপনি দেখেন নিউ মার্কেটের একটা স্টোরি দেখলাম আমি, যদি এটা একটা একটা কেস বলা যায়, তারপরে সে বলছে যে আমি লাইট বন্ধ করে বাইরে দাঁড়ায় যাতে বিদ্যুৎ বিল কম আসে। অথচ নিউ মার্কেটের মধ্যে জায়গা তো মানে তাদের দোকানে ঢোকার মতো মানে কি বলে এত ভিড় থাকে, আমরা সব সময় জানি। সুতরাং তাদের কিন্তু সেলস নাই। আপনি যদি ট্রানজাকশন না হয়, একটা ইকোনমিতে ট্রানজাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আমরা বলছিলাম আমাদের ইকোনমি বুম করছে, তখন কিন্তু প্রচুর ট্রানজাকশন হচ্ছে, মানুষ রেস্টুরেন্টে যাচ্ছে, মানুষ কেনাকাটা করছে। এখন কিন্তু এটা একদম মানে থেমে গেছে। এটার কিন্তু একটা চেইন এফেক্ট আছে, মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। সো ইকোনমিটা কিন্তু আমরা বাউন্স ব্যাক করে নাই, যেটা একটা ছিল যে আমরা ইকোনমি লকডাউন উঠিয়ে দিলাম সুতরাং ইকোনমি আমাদের একটা নর্মাল জায়গায় চলে আসবে, সেটা কিন্তু আসেনি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সুতরাং ওই চ্যালেঞ্জটা আমরা যে, হ্যাঁ, আমরা যেই কথাটা বারবার বলা হচ্ছে জীবন জীবিকার দ্বন্দ্ব, এখন দ্বন্দ্বটা একটা যে সম্ভবত ডক্টর শাফিউন শিমুলের সংযোগটিতে একটু সমস্যা হচ্ছে। এই পর্যায়ে আমি ডক্টর লেলিন চৌধুরীর কাছে যাব। ডক্টর লেলিন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, জি হ্যাঁ, বলুন। আপনি একজন চিকিৎসক, একটি বেসরকারি হাসপাতালের পরিচালক।
এই যে শুরু থেকে চিকিৎসকরা পর্যাপ্ত সুরক্ষা উপকরণ পাচ্ছে না বলে অভিযোগ করে আসছেন, ওদিকে সরকার বলছে যে তারা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করেছেন। এরপর N95 মাস্ক কেলেঙ্কারি আমরা জানি, আমরা ইতিমধ্যে অনেক চিকিৎসককে হারিয়েছি। এবং এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রীও একবার অভিযোগের সুরে বলেছিলেন যে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। তাহলে আসলে প্রকৃতপক্ষে মানে দায়িত্ব অবহেলা কার, সরকারের নাকি মানে যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই কথা বলছেন, তার মানে সেখান থেকে মনে হচ্ছে যে দায়িত্ব অবহেলা আসলে চিকিৎসকদের। আবার চিকিৎসকরা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত সুরক্ষা উপকরণ পাচ্ছেন না এবং অন্যান্য বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তো মানে এই জায়গা থেকে আসলে মানে আপনি আসলে কাকে দায়ী মনে করছেন এই এই পরিস্থিতিতে, যেহেতু আপনি নিজের একজন পরিচালক এবং আপনি একজন চিকিৎসক? ধন্যবাদ। আমি এর আগে বলেছিলাম আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধকে দেখছি জনস্বাস্থ্যের জনযুদ্ধ। সব যুদ্ধের একটি নিয়ম থাকে, একটি কেন্দ্রীয় পরিকল্পনা থাকে যুদ্ধের, এবং সেই পরিকল্পনা কে কোন জায়গায় মানে ভূমিকা পালন করবে, মেইন আর্ম ফোর্স কোথায়, ইনফ্যান্ট্রি কোথায়, মেডিকেল কোর কোথায়, ইঞ্জিনিয়ারিং কোর কোথায়, ভাগ থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে ধরুন বাংলাদেশের প্রধান দুটো উইং, একটি সরকারি একটি বেসরকারি খাত। যখন করোনা প্রতিরোধী এই পুরো কার্যক্রমটা শুরু হলো, সরকার বেসরকার এই যে খাতটাকে পুরো বাইরে রাখলো। অথচ আমরা ইতিমধ্যেই জানি, ডক্টর শিমুল ভালো বলতে পারবেন, আমি যদি গড়পড়তায় বলি, বাংলাদেশ স্বাস্থ্য খাতের 1/3 হচ্ছে সরকার নেতৃত্ব দেয়, 2/3 নেতৃত্ব দেয় হচ্ছে বেসরকারি খাত। অথচ সরকার প্ল্যানটা করলো শুধু সরকারি খাত নিয়ে, প্রণোদনা ঘোষণা করলো শুধু সরকারি ডাক্তারদের জন্য। তার মানে সে এই যুদ্ধে সবাইকে সামিল করলো না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যুদ্ধে যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে হয়, উজ্জীবিত করতে হয়, যেন সে ভেতর থেকে তার এই বোধ আসে যে এটি আমার যুদ্ধ। তার উল্টো দিকে ঘটলো কি, সরকার, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই, তারা ধমক ধামক হুমকি দিয়ে ডাক্তারদেরকে নিয়ন্ত্রণ করতে চাইলো। এবং আপনাদের মনে আছে, গণমাধ্যমেও খবর বেরিয়েছিল, প্রত্যেকটা হাসপাতালে গোয়েন্দা সংস্থার লোকেরা তারা খোঁজ নিতেছিল, ডাক্তারদের টেলিফোন নাম্বার দিচ্ছিল, কে আসে কে আসে না, তারা সেই মানে অ্যাটেন্ডেন্স দেখতে ছিল। তার মানে সেই সামরিক শাসনের মতো পুলিশি শক্তি দিয়ে ডাক্তারদের মোটিভেট করতে চাই, এবং নিশ্চিতভাবে যেটা ফেল করবে সেটা ফেল করবে। তারপরে তারা আহ্বান জানালো সবাইকে সহযোগিতা করার জন্য। তার মানে কি, এই যুদ্ধের পরিকল্পনাটি তো যথার্থ ছিল না সবাইকে একত্রে সাথে নেয়া। এবং এই পরিকল্পনা না থাকার কারণটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝি। সেটি হচ্ছে, করোনা সংকটে আমরা মানুষেরা, স্বাস্থ্য সাথে যুক্ত লোকজন একটা সেক্টরে না থাকে, কিন্তু আমরা 4টা রণাঙ্গনে যুদ্ধ করছি। একটি রণাঙ্গনের নাম হচ্ছে করোনা ভাইরাস, আরেকটি রণাঙ্গনের নাম হচ্ছে দুর্নীতি, আরেকটি রণাঙ্গনের নাম হচ্ছে অদক্ষতা, অব্যবস্থাপনা, এবং আরেকটি দুর্নীতি হচ্ছে মুনাফা। এই করোনার সময়ও আপনার 10 টাকার জিনিসকে 90 টাকা দিয়ে কেনা হচ্ছে, মানে কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে। কেন এটি হবে? ফলে আমরা কিন্তু একটি দেশপ্রেমিক দৃষ্টিকোণ থেকে আমরা স্বাস্থ্যের এই জায়গাটাকে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছি। একটি কথা বলা হয়ে থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে হেলথ কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল ম্যাটার, কারণ এর সাথে মানুষ যুক্ত, মানুষ সমাজের অংশ, অর্থনীতির অংশ, সংস্কৃতির অংশ, রাজনীতির অংশ। অতএব মানুষের স্বাস্থ্য কিন্তু চূড়ান্ত অর্থে রাজনীতিরই একটি বৃহত্তর সম্প্রসারিত অংশ। মূলত এই দৃষ্টিকোণের অভাব থাকাতে কিন্তু আমরা করোনার বিরুদ্ধে লড়াইটা গড়তে পারিনি। একটু আগে যে কথাটা এসেছিল, এই যে 200 টাকা মানে ফি আরোপ করা, এটিকে যদি আপনি 200 টাকা ভাবেন, আমি বলবো আপনি খুব বড় ভুল করবেন। কারণ হচ্ছে, ধরুন ফকিরাপুর বস্তিতে থাকা মানুষটি, সে তার জ্বর এসছে, তাকে দেখাশোনা করে তার স্ত্রী, দুজনে কোভিড টেস্টের জন্য যাবে মুগদা জেনারেল হাসপাতালে। যেতে আসতে তাদের 50-100 টাকা রিক্সা ভাড়া, এবং ওখানে গিয়ে তারা 400 টাকা দুজনের টেস্টের জন্য দেবে, মোট 500 টাকা। এই 500 টাকা খরচ হওয়ার ভয়ে তারা গেল না। তাদের মধ্যে একজন করোনা প্রথমে পজিটিভ,
পরে দ্বিতীয় জন পজিটিভ হলো। আমাকে বলুন তো, সংক্রমণের যে শেকড়, যে ধারাবাহিকতা, চেইন, সেই অনুযায়ী 15 দিনের মধ্যে এই 2জন মানুষ কতজন মানুষকে ইনফেক্টেড করবে? নিঃসন্দেহে 200 মানুষের বেশি চেইন ইফেক্টে। এদের মধ্যে যদি 200 মানুষের মধ্যে যদি 2 জনের শুধু আইসিইউ লাগে, 10 জনের যদি হাসপাতালে ভর্তি হয়, জাতীয় অর্থনীতি কি পরিমাণ ভার বহন করতে হবে? টাকার অঙ্কে ডক্টর শিমুল্লাহ ভালো বলতে পারবেন এই টাকাটা। নিঃসন্দেহে একটি বেশ বড় টাকা। তার মানে 400 টাকা আদায় করার জন্য সে 4 লক্ষ টাকার একটি, অন্তত পক্ষে এটি আরো বেশি হবে, সে একটি ঝুঁকি নিচ্ছে। তার মানে হচ্ছে কোনো না কোনো মহল চাইছে সাধারণ মানুষ টেস্টের আওতায় যেন না আসুক। এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জাতীয় সোশ্যাল এবং এপিডেমিক প্রবলেমে কাউকেই যেন এক্সক্লুড করা না হয়, সেটি প্রথম নিশ্চিত করতে বলে। আর আমরা যখন আমাদের করোনা সংক্রমণটা ঊর্ধ্বমুখী, তখন সাংশনের দিকে যাচ্ছি। তার মানে আমি জানি না কোন অশুভ বুদ্ধির থেকে এই আত্মঘাতী সিদ্ধান্তটি নেওয়া হলো। এবং একই সাথে দেখুন, সরকার বলছে প্রত্যেকটা বেসরকারি হাসপাতাল যাদের শয্যা সংখ্যা 50-এর বেশি, তাদেরকে করোনা রোগী ভর্তি করতে হবে। আমি একটা ছোট্ট নিরীহ প্রশ্ন করি, বাংলাদেশের মানুষের করের টাকায় বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউ পরিচালিত হয়, যেটাকে ডাক্তাররা বলে সেন্টার অফ এক্সেলেন্স। আমাকে বলুন তো, আজকের দিন পর্যন্ত সেখানে কেন কোনো করোনা রোগী ভর্তি হয়নি? তারা কি বাংলাদেশের বাইরে বসবাস করে? তারা কি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা ছাড়া অন্য কোনো টাকায় চলে? এই প্রশ্নের জবাবটা কে দেবে আমাকে বলুন, কে দেবে? আমরা মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যায় কোন জায়গাটাই আছি। আমার হাসপাতালটি যদি প্রতিদিন কামাল লোহানীর মতো, প্রয়াত কামাল লোহানীর মতো, অভিনেতা প্রবীর মিত্রের মতো, বুয়েটের এক্স ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরুদ্দিন আহমেদের মতো মানুষকে ভর্তি রাখতে পারে আমার ছোট্ট হাসপাতাল, সেখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন একটি মানুষকে ভর্তি রাখবে না? আপনি দেখুন যুদ্ধক্ষেত্রের নিয়ম, সেখানে প্রধান সেনাপতিগণ মাঝে মাঝে রণক্ষেত্র যান, রণাঙ্গনের সৈনিকরা কেমন যুদ্ধ করতেছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। বাংলাদেশের এই কোভিডের যুদ্ধক্ষেত্রে ডিজি হেলথ বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, একদিনের জন্য কেউ কোথাও যায়নি। ঠিক আছে, আমি মেনে নিলাম স্বাস্থ্যমন্ত্রীর বয়স বেশি, তার যাওয়া উচিত না, কিন্তু অন্য যারা আছে, তার মানে তুমি শাসন করবে, তুমি সোহাগ করবে না, তুমি পিঠে বেতের বাড়ি দিবে, তুমি মুখে খাবার দেবে না, করাটাও কাজ হবে না, হয়নি। মূলত এই মোটিভেশনের জায়গাটায় আমরা এটাকে আমরা একটি জনস্বাস্থ্যের জনযুদ্ধে রূপান্তরিত করার জন্য যে উষ্ণতা, যে বৃহৎ হৃদয়, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যে গভীরতা, সেটি অর্থের অঙ্কে, এটি আচরণের অঙ্কে, দুর্নীতির অদক্ষতাকে মিটিগেট করার অঙ্কে আমরা কোনো জায়গায় যেতে পারিনি। না যেতে পারার কারণেই কিন্তু এখন 200 টাকা আরোপ করে করোনা পরীক্ষাটা বন্ধ করা হচ্ছে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, আমরা ভুলে যাই যে এই রোগে কারা বেশি আক্রান্ত হচ্ছে এবং হচ্ছে না। শহর এখনো বাংলাদেশে টিল টুডে, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের 20% জায়গায় 80% রোগী অবস্থিত, আর বাকি 80% জায়গায় কিন্তু 20% রোগী থাকছে। তাহলে আমাদের কৌশলটা কি হবে? কৌশলটা হবে রেড জোনকে ক্রমশ ইয়েলো থেকে গ্রিনে রূপান্তরিত করা। ঢাকায় একটি অন্যতম প্রধান রেড জোন, ঢাকায় এলাকা ভিত্তিক লকডাউন দিতে হবে। গত 20 দিন যাবৎ প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। সেই রেড জোনের রোগীগুলো কি করছে? দেদারসে সারা শহরে রোগী ছড়াচ্ছে এবং তারা ঢাকার বাইরেও পাঠাতে যাচ্ছে রোগী নিয়ে। কি দাঁড়াচ্ছে? আমার পরিকল্পনার সাথে বাস্তবায়নের এই যে ফারাক, তার সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল উপজেলাতে যখন রেড জোন আরোপণ করে লকডাউন করা হলো, তখন সেখানে কোনো রোগী নাই, কারণ রেড জোনটা আরোপণ করা হয়েছিল, লকডাউনটা দেওয়া হয়েছিল 15 দিন আগের তথ্যের উপরে ভিত্তি করে। এর মধ্যে সব রোগী ভালো হয়ে বাড়ি চলে গিয়েছে। যখন রেড জোন দেওয়া হলো, তখন সেখানে রেড জোন কেন দিবে সেই প্রশ্নটাই অর্থহীন হয়ে গেল। তার মানে এই যে অসঙ্গতি, অদক্ষতা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কোভিডের বিরুদ্ধে যে যুদ্ধ, তাকে কুরে করে খাচ্ছে।
এই কারণেই মানে যে কথাটা বলছি, একটি সুসমন্বিত প্রত্যেকটি মানুষকে যুক্ত করে একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে দুর্নীতিমুক্ত একটি কোভিড প্রতিরোধী লড়াই যদি আমরা করতে পারি, আমরা এখনো পারবো, পারার মতো অবস্থা এখনো আমাদের আছে। কিন্তু যদি আমরা আজকে ঢিলে দেই, নিশ্চিত থাকুন কালকে আরো আমাদের বন্ধুদের মৃত্যু শুনবো। এবং আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের একটি প্রজ্ঞাবান, অভিজ্ঞ, একটি অভিজ্ঞতায় সুসমৃদ্ধ একটি জেনারেশনকে কিন্তু আমরা ক্রমশই হারাতে শুরু করেছি। এবং যদি এই ধারা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু অচিরেই আমরা একটি মেধাহীন জাতিতে পরিণত হব, যেটা ৭১-এ পাক বাহিনী এবং তার দোসররা শুরু করেছিল। এবার করোনা প্রতিরোধ না করলে কিন্তু আমরা সেই রকম মেধাহীনতার দিকে যাব। জি, ধন্যবাদ ডাক্তার লেখক চৌধুরী। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন যারা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একজন দর্শকের একটি প্রশ্ন ছিল, আমরা এই প্রশ্নটির উত্তর শুনবো। খুব অল্প কথায় যদি একটু বলেন, এবং আপনার যদি আরো সে একদম শেষে যদি কিছু বলার থাকে। দর্শকের প্রশ্ন ছিল যে নাগরিক ঐক্য যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, জি আমার মনে আছে আমি দুটো উদাহরণ দেই। এই দুটো হসপিটাল আমাদের দেশে আছে। একটা হসপিটাল হলো কমিউনিটি হসপিটাল, পুরা বাংলাদেশে এটার 40টা আউটলেট আছে। এটার সদস্য সংখ্যা হলো আপনার 40 লাখ। তারা কার্ড করে, মেম্বার বানায়, প্রতি মাসে তারা 20 টাকা করে ফি দেয়, এবং এই 20 টাকা ফি দেওয়ার বদৌলতে তারা যে কোনো রকম রোগের চিকিৎসা পায় এবং পে করতে হয় না। কিভাবে চলে হসপিটালটা? এখন ধরেন 40 ইন্টু 20 লাখ, মানে 8 কোটি টাকা এই হসপিটালের প্রত্যেক মাসে একটা ইনকাম আগে ফিক্স আছে, পরে তো আরো অন্য জিনিস আছে। মানে লক্ষ্যটা হচ্ছে, যেরকম ধরেন ইউরোপের বহু দেশে আছে, আমেরিকাতে হেলথ কার্ড, হেলথ পলিসি তো অনেক জায়গায় অনেক রকম করে বলা হচ্ছে, একটা ফিক্সড মডেল বলছি না। টার্গেটটা হচ্ছে আমি সবাইকে স্বাস্থ্য সেবা দিব, এবং তার জন্য এরকম একটা কার্ড সিস্টেম করলাম। সেকেন্ড আমি বলবো, এখন সবচাইতে বেশি আলোচিত এবং সবচেয়ে হয়তো অবদানও বেশি রেখেছে গণস্বাস্থ্য। সমস্ত জায়গাতে আপনার ডায়ালিসিস করতে লাগে অ্যাভারেজ মিনিমাম 4,000-6,000 পর্যন্ত। ওনারা 1,400 টাকায় করেন। যাদের অবস্থা খুবই খারাপ তারা বিনা পয়সায় সেখান থেকে চিকিৎসা পান। যদি গণস্বাস্থ্য এটা পারে, তাহলে অন্য হসপিটালগুলো পারবে না কেন? এবং এটার সঙ্গে আমি যুক্ত করছি ডক্টর জাফরুল্লাহ আর একটা লড়াই। উনি বলছেন যে ওষুধের দাম মিনিমাম অর্ধেক করা যাবে, কিন্তু যারা ম্যানুফ্যাকচারার, যারা ব্যবসায়ী, তারা লোকসানে পড়বেন না। এটাও সম্ভব। উনি বলছেন আমি যেরকম ডায়ালিসিস করে দেখিয়েছি আমি এটাও দেখাতে পারবো। এবং এটা ক্যান্সার ইনস্টিটিউটে করার কথা চিন্তা করছিলেন। আল্লাহ তাকে হায়াত দিক, যদি বেঁচে থাকেন হয়তো আরো ভালো কিছু করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি সবার জন্য স্বাস্থ্য, সুলভ চিকিৎসা, এই সবগুলো করতে পারেন। আপনি যখন কল্যাণ রাষ্ট্র বলছেন, কল্যাণ রাষ্ট্র মানে কি? যেই রাষ্ট্রের প্রায়োরিটি হলো জনগণের কল্যাণ, সে ব্যবসার কথা ভাবছে না, সে প্রফিটের কথা ভাবছে না, সে ভাবছে মানুষের কল্যাণটা প্রধান। সে গ্রোথ রেট কত হচ্ছে সেটা ভাবছে না, সে ভাবছে যে জনগণের শান্তি কতখানি নিশ্চিত করতে পারলাম। ঠিক একইভাবে আপনি যদি একটা ওয়েলফেয়ার হেলথ পলিসি বলেন, এটা ডিটেলিং করতে হবে, কিন্তু আমি প্রিন্সিপালটা বলছি এইরকমই। সবার জন্য এটা মানে অধিকার আছে তার চিকিৎসা পাওয়ার, এবং সেটা যত সুলভে তার কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করতে হবে, এবং উন্নত একটা চিকিৎসা সেবা দিতে হবে, যাতে আমাদের এখান থেকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে আমরা যত টাকা খরচ করি, সেই টাকা দিয়েই আমাদের দেশের স্বাস্থ্য সেবাকে আরো বেশ কিছু উন্নত করা সম্ভব। শেষ, যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন, একটা লাইন আমি শুধু বলবো, সেটা হচ্ছে যেই সরকার এখন ক্ষমতায় আছে এরা কারো কথা শুনছে না, শুনবে বলে আমার মনেও হয় না। এবং এরা যেই পদ্ধতিতে চলছে এটা শেষ পর্যন্ত সর্বনাশা হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, সরকার করে দেবে। মানুষ মরে ক্ষুধায়
উপবাসে মারা যেতে পারে। একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছি। আমরা সবসময় চাইবো যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি, যত তাড়াতাড়ি ভালো, তার জন্য সহযোগিতা করব, কিন্তু এই সরকার কারো সহযোগিতা না নেয়। অতএব সমস্ত মানুষের কাছে আমি একটা কথা বলবো, যত বড় বিপদ মনে হোক না কেন, একসময় বিপদ আমরা কাটিয়ে উঠবো। যদি আপনার স্প্যানিশ ফ্লু, যেখানে 5 কোটি লোক মারা গেছে, আমি সবসময় বলি, সেখান থেকে মানুষ আবার ফিরে আসতে পারে। আমরা এখনো 5 লক্ষে পৌঁছেনি, আমরা যদি ভুল না হয়। তো আমাদের এই পরিবেশ পরিস্থিতি যতদূর যাক আবার ঘুরে যাবো। আমাদের মনে সাহস রাখতে হবে, ওই যে মেন্টাল হেলথ বলে, ঠিক রাখতে হবে। আমরা নিশ্চয়ই আগামীর সমস্ত ক্রাইসিস ফেস করে সামনের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। ডক্টর শাফিউন শিমুল, আমরা আপনাকে তখন টেকনিক্যাল কারণে একটু শেষের দিকে পাইনি। আপনি যদি একদম অল্প সময়, আমাদের একদম সময় শেষ হয়ে আসছে, একটু অল্প কথায় যদি শেষ কথাগুলো যদি একটু বলতে চান। থ্যাংক ইউ। যেটা একদম যদি সংক্ষেপে বলি, আমাদের এখন যেটা শর্ট টার্ম মেজার যেটা হওয়া উচিত, আপনি দেখেন অন্যান্য যে বিশ্ব কিন্তু অলরেডি অনেকগুলা দেশ সাকসেসফুল হয়েছে, ফর এক্সাম্পল টার্কি, ভিয়েতনাম। ওখান থেকে আমরা কি এক্সাম্পল নিতে পারি? টার্কি কিন্তু ফুল লকডাউনে যায়নি, তারা ইকোনমিকে অ্যাক্টিভ রেখেই কিন্তু তারা সাকসেসফুল হয়েছে। সুতরাং তাদের কাছ থেকে এক্সাম্পল আপনি নিতে পারেন। তারা ব্যাপক টেস্টিং করেছে, তারা কন্টাক্ট ট্রেসিং করেছে, ওদের 6000 টিম করেছে কন্টাক্ট ট্রেসিং করার জন্য। তো ওখান থেকে আপনি এরকম আরো সাকসেসফুল কেস আছে, সেগুলা নিয়ে আপনি শর্ট টার্ম আগে করোনা মোকাবেলা করেন। আর আপনি যদি এটা ইনফেকশনকে আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি শুধু ডোমেস্টিক অর্থনীতি এফেক্টেড হবে তা না, আপনি ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা কিন্তু আপনি অনেক ডিসরাপ্টেড হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদেরকে সেনজেন ভিসার মধ্যে আমরা নাই, জাপান আমাদের বলছে আমাদের এন্ট্রি দিবে না। তো এরকম অনেক দেশের সাথে কিন্তু আমাদের যোগাযোগগুলোই বন্ধ হয়ে যাবে। সুতরাং বৈশ্বিক যে অর্থনীতির যে ইয়েটা, সেই সুযোগটাও কিন্তু আমরা হারাবো। প্লাস আপনি যদি প্রচুর ইনফেকশন থাকে, আমি যেটা বলছিলাম, ট্রানজাকশন গুলো কিন্তু হবে না। সুতরাং আপনি যদি ইকোনমি নিয়ে অবসেসড থাকেন, ইকোনমির স্বার্থেই বলছি, ইকোনমিকে যদি আপনি গ্রোথ চান, এটাই যদি আপনার একমাত্র অবজেক্টিভ হয়, আগে ইনফেকশন কন্ট্রোল করে, এটা হবে প্রাইমারি টাস্ক। এটা যদি আপনি না করতে পারেন, আপনি শুধু মানুষের স্বাস্থ্যকে বিপদে ফেলবেন না, অর্থনীতিকেও অনেক বড় সংখ্যায় ফেলবেন। এবং বিশ্বে যত এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল থেকে ভালো এক্সাম্পল গুলা আপনি প্র্যাকটিস করেন। আর লং টার্মে যে বিষয়গুলো, অনেক ইস্যু বিজ্ঞ লোকেরা আছে, হেলথ সেক্টর রিফর্ম দরকার আমাদের, সেটা যেন আস্তে আস্তে আমরা শুরু করতে পারি। এই কোভিড এসে আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে আমাদের প্রবলেম গুলা। সেটা আইডেন্টিফাই করে আমরা লং টার্ম একটা 5 বছর 10 বছরের একটা টার্গেট নিয়ে, একটা ভিশন নিয়ে আমাদের এখনই আগানো উচিত, সেটা আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শাফিউন শিমুল। ডক্টর লেলিন চৌধুরী, আপনি যদি শেষে অল্প কথায়। আচ্ছা, শেষ কথা, অনেক অন্ধকার, তারপরে কিন্তু অন্ধকার কেটে গিয়ে আলো আসে। আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই করেছি এবং নানা জাতীয় নেতিবাচক নীতির চিহ্ন ধারণ করেই কিন্তু আমরা সামনে অগ্রসর করছি। একটি বিষয় তো সত্য, যদি মানুষ মনে করে সে সামনে যাবে এবং সে যুদ্ধটা জয় করবে, সে জয় করতেই পারে। মানুষের যে অপরিসীম শক্তি, যে অদম্য তার গতি, এটি চলমান থাকবে এবং আমরা মানুষের উপর গভীর আস্থা রাখতে পারি যে এই দুর্যোগ কাটিয়ে আমরা করোনা পরবর্তী যে নতুন পৃথিবী এবং নতুন দেশ এবং নতুন সময়ের উপযোগী, যেটি হবে প্রকৃতি বান্ধব, পরিবেশ বান্ধব, জীবন বান্ধব। মুনাফার জন্য জীবন নয়, জীবনের প্রয়োজনে অর্থনীতি, জীবনের প্রয়োজনে বিল্ডিং, জীবনের প্রয়োজনে সমস্ত আয়োজন। এবং আমি ভালো থাকতে চাইলে প্রাণীকে ভালো রাখতে হবে, বৃক্ষকে ভালো রাখতে হবে, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়কে ভালো রাখতে হবে। অর্থাৎ মানুষের স্বাস্থ্যের সাথে সমস্ত কিছুর স্বাস্থ্য একত্রে যোগ, এটাকে আমরা বলি ওয়ান হেলথ অ্যাপ্রোচ, বাংলায় বলবো সামগ্রিক স্বাস্থ্য ভাবনা। সেটিকেই আমরা রূপান্তরের দিকে নিয়ে যেতে হবে এবং তাহলেই কিন্তু আমরা এর পরবর্তীতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম যে কথাটা বারবার বলছে, এটাই শেষ না, বারবার এরকম বৈশ্বিক মহামারী আসবে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সেই রকম ক্ষেত্রে যে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভাবনাটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, এস্টাবলিশ করতে হবে এবং মেটেরিয়ালাইজ করতে হবে। তাহলেই আমরা সামনের দিনগুলো আমরা ভালো থাকতে পারবো।
ধন্যবাদ। জি, ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী, ডক্টর শাফিন শিমুল, জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের অতিথিদের কথা শুনছিলাম আমরা এতক্ষণ, এবং শত ব্যবস্থাপনা এবং সংকটের মধ্যেও আসলে আহ, তিনজন অতিথি যারা ছিলেন তিনজনই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমরা আসলে এই পরিস্থিতির মোকাবেলা করে একদিন একটি নতুন সকাল আসবে, এবং আমরা সেই স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি একটি কল্যাণ রাষ্ট্রের, যেখানে রাষ্ট্র তার নাগরিকের চিকিৎসা সহ যাবতীয় মৌলিক অধিকার নিশ্চিত করবে। মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, থাকবে না শোষণ, থাকবে না দুর্নীতি। সেই দিনের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।